চলছে বিপিএল, সামনে রয়েছে বিশ্বকাপ। তার আগেই বাংলাদেশ ক্রিকেটে যেন ঝড় বয়ে যাচ্ছে। ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে কিনা সেই ইস্যুতে, এবং একই সাথে এখানে জড়িয়ে গেছে তামিম ইকবালের নাম, জড়িয়ে গেছে বিপিএলের নানা প্রসঙ্গ। আমরা সেসব বিষয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাপিয়াল। সঞ্জয় সাপিয়াল, আপনাকে স্বাগত খেলা যুগে। আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বকাপের আগে সবসময় কোনো না কোনো ইস্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট টালমাটাল পরিস্থিতিতে পড়ে যায়। এবার যেটা হয়েছে সেটা রাজনৈতিক বেসিসে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তামিম ইকবাল তিনি বলেছেন যে আলোচনার মাধ্যমেই যাতে সব ধরনের সমস্যার সমাধান হয়, কোনো ধরনের তিনি মানে হার্ড ওয়েতে তিনি যেতে চাইছেন না। এবং ক্রিকেটারদেরও সেটাই মত, যেটা আমরা শুনতে পাচ্ছি যে তারাও ক্রিকেটেই খেলতে চান। কথা হলো যে যেই ট্যাগিংটা তাকে দেওয়া হয়েছে, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম, ভারতের দালাল, ভারতের এজেন্ট, এই ট্যাগিং কিন্তু আমরা এর আগেও দেখেছি 5ই আগস্টের আগে। সেখানে কিছু হলেই রাজাকারের সন্তান বলা হতো, পাকিস্তানের চর বলা হতো। আমরা যেই ট্যাগিংয়ের বিরুদ্ধে আন্দোলনটা করেছিল আমাদের ছেলেরা, আমাদের ছাত্র জনতা, সেই ট্যাগিং এখনও কেন বলবৎ থাকবে? না, আপনি সেটাই যেটা আমরা ভিডিওতেও দেখলাম যে তামিম ইকবাল কিন্তু তার একটি মতামত দিয়েছেন এই ওয়ার্ল্ড কাপ এবং চলতি ইস্যু নিয়ে। তো সেখানে আপনি মনে করেন যে আপনার কোনো মতামত আপনি দিতে পারেন, সেটা আমার ভালো নাও লাগতে পারে, ভালো না লাগতে পারে, আমি সমালোচনা করতে পারি, আমার কথা বলতে পারি, সব কিছুই করতে পারি, কিন্তু সেইখানে একটা ব্যাপার কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, শব্দ চয়ন। কিছু শব্দ আছে যেগুলো আমরাকে গালি হিসাবে আমাদের কাছে মনে হয়, তো সেই শব্দই আপনি ইউজ করেছেন এবং এমন একজনকে যে কিনা প্রায় 20 বছরের মতন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আছে। তো এই শব্দ চয়নে কিন্তু রুচির প্রকাশটা পেয়ে যায়। আপনি কিন্তু আপনার রুচির প্রকাশটা করলেন এবং পরবর্তীতে কি করলেন, আপনি সেই ইয়েটা মুছে দিয়ে, প্রথম স্ট্যাটাসটা মুছে দিয়ে পরের স্ট্যাটাস দিলেন। তো নাজমুল ইসলাম যার কথা বলা হচ্ছে, তিনি কিন্তু পরবর্তীতেও আবার তিনি আপনি যেটা দেখালেন যে তিনি ক্ষমা চাবেন না, বরঞ্চ তিনি তার স্ট্যান্ডে আছে, একদম স্থির আছে তার মতামতেই। তো আপনি কি করবেন? আপনি কোনো যুক্তি দিয়ে আপনি খণ্ডন করেন কারো মতামত। আপনি তামিম কি বলেছে? তামিম বলেছে যে আইসিসির লভ্যাংশ আমরা পেয়ে থাকি 90 থেকে 91%। তো আপনি যুক্তি দিয়ে বোঝান যে আপনি তো ফিনান্স কমিটির চেয়ারম্যান, আপনার কাছে তো তথ্য আছে, আপনি সেই তথ্যটি দেন যে আইসিসির কাছ থেকে সত্যি আমরা কত শতাংশ পাই, তাহলে তো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে তামিম কি বলছে আর আসল ঘটনাটা কি। তো যুক্তি দিয়েই সব কিছু বোঝানো যায়। সেটি না করে আপনি যে ট্যাগিংয়ের কালচারটা, এটা আসলে ভীষণ ভয়ঙ্কর একটা কালচার এবং এটি আপনি এমন একজনকে দিচ্ছেন, আপনি বলছেন যে তিনি ভারতের হয়ে ব্যাট করছে। এই তামিম ইকবালরা 2007 সালে চোখে চোখ রেখে ভারতীয়দের সঙ্গে ব্যাটিং করেছে এবং তারা জিতেছে। এবং সেই সময় থেকে আমরা যেটা বলছি যে আত্মসম্মানের ব্যাপার, আত্মসম্মানটা কিন্তু সেই তখন থেকে এসেছে। তার আগে এখন যারা বোর্ডে আছে তাদেরকে কিন্তু আমরা আগে দেখেছি, ভারতের সাথে যখন খেলতো তখন কিন্তু সৌরভ গাঙ্গুলির সঙ্গে একটা ছবি তোলার জন্য তারা উৎসুক হয়ে থাকতো এবং তার সঙ্গে হাত মেলানোর জন্য সম্মানটি আদায় করেছে। এবং তামিম ইকবালের অধিকার আছে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কথা বলার। তামিম ইকবাল তো কখনো বলেনি যে ভারতে যেই খেলতে হবে, তিনি ভারতের শব্দ উচ্চারণ করেন। তিনি বলেছেন যে আলোচনার মাধ্যমে যাতে এটা সমাধান হয় এবং ক্রিকেটার যেহেতু খেলতে যাচ্ছেন, খেলাটা যাতে মাঠে থাকে, রাজনীতি যাতে বাইরে থাকে। কথা হলো যে খুব যে এখানে আর্থিকভাবে লাভবান হবে বিসিবি তেমন তো নয় এই বিশ্বকাপ থেকে। আমি যেটা কি একটু পড়াশোনা করে দেখেছি যে যদি 5 থেকে 8-এর মধ্যে থাকতে পারে তাহলে 5.5 কোটি টাকা পাবে প্রাইজ মানি, 9 থেকে 12 মধ্যে থাকতে পারলে 3.5 কোটি, আর 13 থেকে 20-এর মধ্যে থাকতে পারলে পার্টিসিপেট করতে পারলে 3 কোটি টাকা পাবে। কথা হলো যে টাকার থেকে বড় কথা হলো আমার যে পয়েন্টগুলো লস হবে, সামনের বিশ্বকাপে তো বাংলাদেশ কোয়ালিফাই নাও করতে পারে। তো এই কথাটা তো মাথায় রাখতে হবে যে দীর্ঘমেয়াদী কোনো প্রভাব পড়ছে কিনা বাংলাদেশ ক্রিকেটে, বা এই প্রভাব পড়াটা এটাকে নিয়ে আসলে বর্তমান যে বোর্ড আছে তারা চিন্তা করছে কিনা। সেটাই, আপনি আর্থিক ক্ষতি কিন্তু সেরকম আপনি সেই যেটা ট্যালিটা দেখালেন, এটা কিন্তু আর্থিক ক্ষতিটা অতটা না, কিন্তু যেটি প্রশ্নটি আসছে আসলে আপনি তামিম ইকবাল যেটি বলছে যে আলোচনার মাধ্যমে পৃথিবীর সব সমস্যার সমাধান সম্ভব। আপনি দেখেন ভারত পাকিস্তান যে এখন খেলছে না নিজেদের ভিতর, সেটাও কিন্তু আলোচনার মাধ্যমেই এসেছে। আইসিসির মাধ্যমে তারা MOU করেছে, একটা সমঝোতা স্মারক যাকে আমরা বলি, সেটা 2024 সালের নভেম্বরে 3 বছরের জন্য, সেটিও কিন্তু একটা আলোচনার মাধ্যমে হয়েছে। তাহলে আলোচনার মাধ্যমে কেন হবে না? তামিম ইকবালের প্রশ্নটা কিন্তু সেটাই। এবং আপনি এটা যে নাজমুল ইসলাম যেটি লিখেছেন তার স্ট্যাটাসে, আপনি এটা খণ্ডন করেন যে আপনি কি আলোচনা করেছিলেন, কি করার ইয়েই মনে করেননি। তো আমি এখানে যেটা বলবো যে বাংলাদেশের আর্থিক ক্ষতির চেয়েও যেটি বড়, আপনি যেটা বললেন যে আমরা যদি এই খেলাগুলো না খেলে আমরা কিন্তু পয়েন্ট হারাবো, এবং ক্রিকেটাররা কিন্তু সবাই বলছে যে তারা বিশ্বকাপ খেলতে চায়। এখন কিভাবে খেলবে এটা বিসিবির দায়িত্ব। আরেকটা কথা রয়েছে যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা তো আর সবকিছু ঠিক থাকলে 1 মাসের মতন থাকবে।
কিন্তু বাংলাদেশ দল তো ক্রিকেটটা খেলবে, তো সেক্ষেত্রে এমন একটা হার্ড লাইনে চলে যাওয়া যে আমরা বিশ্বকাপে বয়কট করে ফেলবো, একটা অপশন না দেয়া আইসিসিকে যে শ্রীলঙ্কায় যাতে আমরা খেলতে পারি সেই ধরনের পারসিউট করার থেকে আমরা বেশি পারসিউট করছি যে আমাদের খেলতে দিতেই হবে, নাহলে বয়কট। কথা হচ্ছে যে এই যে হার্ড লাইনে চলে যাওয়া, তারা তো চলে যাবেন 1 মাস পরে, এর পরবর্তী যে সরকার আসবে তার জন্য আসলে জিনিসটা কঠিন হয়ে যাবে না, এই ক্রিকেটটাকে মাঠে ফেরানোর জন্য, মাঠে রাখার জন্য। তামিম ইকবাল হয়তো সেই ইঙ্গিতটাই করেছেন। তিনি কিন্তু বর্তমানে একটা রাজনৈতিক পরিমণ্ডলে বিচরণ করেন এবং তারও একটা ভিশন আছে এবং তিনি বলেছেনও তার ভিশনের কথাটা। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসতে চান এবং বড় একটা স্বপ্ন তার রয়েছে এবং সেই স্বপ্নের জায়গা থেকে তিনি কিন্তু আশঙ্কাটি করেছেন আসলে যে পরবর্তীতে তাহলে কি হবে। আপনি যেই তামিম যে শঙ্কার জায়গাটি করেছে সেটিকে আপনি ফেসবুকেই দেখান, সেটি আপনি স্ট্যাটাস দিয়ে দেখান যে পরবর্তীতে আমাদের আগামী বছর যে আমাদের এশিয়া কাপটা বাংলাদেশে আছে সেটা হবে, এটা আমরা নিশ্চিত, আপনারা চিন্তা করবেন না। কারণ আপনি দেখেন একটা প্লেনে যখন সব যাত্রীরা থাকে সেখানে জার্কিং হলে কিন্তু যাত্রীদের ভিতরে আতঙ্কটা থাকেই। তো পাইলটের উচিত এবং সেফ ল্যান্ডিং করা এবং তাদেরকে আশ্বস্ত করা। তো বোর্ড এখন সেই পাইলটের ভূমিকায় আছে, তাদেরকে আশ্বস্ত করতে হবে যে না, কোনো সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। তামিম ইকবাল কিন্তু এই যাত্রী হিসাবেই সেটা করেছে এবং তামিম ইকবাল 20 বছর ধরে ক্রিকেটে আছে, তার অভিজ্ঞতা থেকেই বলেছে। আমি মনে করি যে তামিম ইকবালের যে সম্মান এবং সেটা ট্যাগিং দিয়ে আসলে করা ঠিক হবে না। এর আগে আমরা দেখতে পেয়েছি যে অস্ট্রেলিয়া বিশ্বকাপে পার্টিসিপেট করেনি, শ্রীলঙ্কায় একটা হামলা হয়েছিল তার জন্য। এর আগে আমরা দেখছি বিভিন্ন দেশ এভাবে বিশ্বকাপ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে। বিশ্বকাপের কি খুব একটা ক্ষতি হয়েছে তাতে? না, এটা আসলে হয় না। আপনি যে সংখ্যাটা আমি সেটা বলছি, বাংলাদেশ যদি এবার বিশ্বকাপে না যায় আইসিসি কি খুব একটা ক্ষতি হবে? না, আইসিসির ক্ষতি হবে না এবং আইসিসি কিছু করতেও পারবে না। কারণ এখানে কিন্তু আপনি সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপার, যেটা আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে পরিষ্কার যে আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটির কারণে আমরা যাব না। সেখানে কিন্তু আপনি আইসিসি আমাদের জোর করতে পারবে এবং কাউকেও জোর করতে পারে না, জোর করবে না আইসিসি। কিন্তু যেটা হতে পারে যে আমরা যদি এটা না খেলি তাহলে পরবর্তীতে এর ইফেক্ট কিন্তু মানে আপনার যে থাকে না, আর্থকোয়াকের পরে কিন্তু একটা জার্কিং থাকে, সেই ইফেক্টটা কি হতে পারে সেটা নিয়ে আসলে শঙ্কার জায়গা যে পরবর্তীতে কি হবে। কারণ টি-20 বিশ্বকাপটাই তো শেষ না, দা ইন্টা, এরপরেও কিন্তু ক্রিকেট থাকবে, এরপরেও বিশ্ব ক্রিকেট থাকবে, সেখানে কি হবে সেই শঙ্কার জায়গাটা থেকে বিসিবির আরো পরিষ্কার করা উচিত। এবং ক্রিকেটারদের কথা বলা হচ্ছে, ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলোতে কিন্তু আমরা অস্ট্রেলিয়াতেও দেখেছি, অস্ট্রেলিয়ার যে ক্রিকেটারদের সংস্থা আছে তারা কিন্তু ঠিক করে দেয় যে এই জায়গাটা আমাদের ক্রিকেটাররা যাওয়া সেফ না, তাদের মতামতটা ভীষণভাবে গুরুত্ব দেয় বোর্ড এবং সেখান থেকেই কিন্তু সরকারের একটা সাজেশনও থাকে। তো সব মিলে ক্রিকেটারদের দাবিটা, তারা কিন্তু একটা স্টেক হোল্ডার, তাদের দাবিকে আসলে উপেক্ষা করা যায় না। মোস্তাফিজের প্রসঙ্গে যদি আসতে চাই, যে আমরা দেখতে পাচ্ছি যে এবারের আইপিএলে তিনি দল পেয়েছিলেন 9,20,00,000 রুপি, বাংলাদেশি টাকায় 12.5 কোটি টাকা। আমি যে কথাটা বলছিলাম যে বাংলাদেশি দল বিশ্বকাপে অংশগ্রহণ করলে যদি সুপার 8-এ যেতে পারে তাহলে তারা 5.5 কোটি টাকা পাবে। সেখানে মোস্তাফিজ এক আইপিএলে একাই 12.5 কোটি টাকা বাংলাদেশে নিয়ে আসছিল। হয়তো এটা তিনি ব্যক্তিগতভাবে পাবেন। কথা হচ্ছে এত বড় একটা পরিসরে এই যে আমাদের ক্রিকেটাররা যারা রয়েছেন তারাও কিন্তু একটা কেউ হার্ডলাইনে যাচ্ছেন না যে আমরা আইপিএল খেলবো না, এটা কিন্তু তারা বলছেন না। যে পরবর্তী আসলে আইপিএলের নাম জমা দিব এমন কোনো কথাও তারা বলছে না, কারণ তারা জানেন যে পেশাদারিত্বের জায়গা থেকে বিভিন্ন বিশ্বের প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি লিগে আসলে গুরুত্বপূর্ণ। কথা হচ্ছে যেখানে মুস্তাফিজ নিজের ভয়েস রেজ করছেন না, যেখানে তিনি বলছেন ক্রিকেটারদের বা তার সতীর্থদের তোমরা সময় নাও, হ্যাঁ, সেখানে আমাদের বাকি যারা রয়েছেন বিসিবি বা অন্তর্বর্তীকালীন সরকার তারা ভয়েস রেজ করছেন, জিনিসটাকে রাজনৈতিকরণ করছেন। খেলার মাঠে রাজনীতিকরণটা না করলে কি নয়? না, ওই যে মিঠুন যেটা বললেন, মিঠুন কিন্তু মোহাম্মদ মিঠুন কিন্তু কালকে বলেছেন, মানে তার সংবাদ সম্মেলনে বলেছেন যে ক্রিকেটের ভিতর আসলে রাজনীতি চলে আসছে, এইটা আমরা চাচ্ছি না, আমরা ক্রিকেট খেলতে চাই। সবকিছু মিলে মানে তারাও কিন্তু উপলব্ধি করছেন যে এখানে আসলে সবকিছুই কি তাদের নিয়ন্ত্রণে আছে, মনে হয় না। তো এখানে আমি মনে করি যে স্টেট আমাদের একটা সিদ্ধান্ত নিয়েছে, এখানে আসলে আর অন্য কোনো কথা বলার আসলে সুযোগও নেই। কারণ আপনার এখানে সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপার, এই জায়গাটা আপনার একদম স্টপ। পরবর্তীতে কি হতে পারে যে বিসিবি কি আমার যে শ্রীলঙ্কাতে খেলার কথা এবং আমাদের যে অন্যান্য বন্ধু প্রতিমি আছে, কি হয় দুইটা বোর্ডের ভিতর কোনো সমস্যা থাকলে তৃতীয় কোনো বোর্ড কিন্তু সেটা সমঝোতা এগিয়ে আসে। এখানে কি আমরা তৃতীয় কোনো বোর্ডকে আমন্ত্রণ জানিয়েছি? এখানে কথা হচ্ছে যে অবশ্যই এখন ভারতের সেফটির একটা ইস্যু রয়েছে, সেখানে বাংলাদেশ দল না যেতে চাইতেই পারে। কথা হচ্ছে যে এটা কি চিরস্থায়ী থাকবে কিনা, এই সেফটির ইস্যুটা কি বাংলাদেশ কি মানে এমন একটা জায়গায় চলে যাচ্ছে কিনা যেখানে পয়েন্ট অফ নো রিটার্ন, আমি আর ফিরতে পারবো না। না, এই মুহূর্তে সেখানে আছে আসলে আমরা পয়েন্ট অফ নো রিটার্নে, বাট কোনো কিছুই আসলে পৃথিবীতে কোনো কিছুই আসলে স্থির থাকে না। এটা কিন্তু চলমান একটা প্রক্রিয়া এবং অবশ্যই
এটা চেঞ্জ হতেই পারে, তখন কিন্তু আবার এই রেকর্ডগুলা থেকে যাবে। সুতরাং সবকিছু মিলেই কিন্তু ক্রিকেটারদের শঙ্কার জায়গাটা ওটাই যে ভবিষ্যৎটা কি হবে আমাদের। আমরা দেখতে পেয়েছি যে এরকম একটা ইস্যুতে 2013 সালে মুত্তাসিম মুরলীধরনকে নেওয়া হয়নি আইপিএল থেকে, তাকে বাইরে মানে দল পাওয়ার পরেও তাকে আসলে খেলতে দেওয়া হয়নি, নির্দিষ্ট একটি শহরে খেলা হয়নি, তার খেলা হয়নি। এখন কথা হচ্ছে মুরলীধরন তো পরে খেলেছে, আইপিএল খেলেছে, আইপিএল এর সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং কোচও সে হয়েছে। মুস্তাফিজেরও তো হয়তো সেই সুযোগ ভবিষ্যতে আসতে পারে। তো আমরা যদি এরকম একটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাই, মানে ভবিষ্যতে দরজা বন্ধ করে দিই এই 1-2 মাসের ঘটনাকে কেন্দ্র করে, তাহলে শুধুমাত্র যে ভারত তা তো নয়, অন্যান্য দেশে যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো রয়েছে তারাও তো আসলে বাংলাদেশের ক্রিকেট কালচার নিয়ে একটা বিরূপ ধারণা রাখতে পারে। না, আমি ক্রিকেটারদের যে কথাগুলো শুনলাম এবং তাদের ভিতর যে এখন ধারণা আছে যে তারা আশা করছে যে এই পরিস্থিতি থাকবে না, এই পরিস্থিতি পাল্টে যাবে এবং তখন সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। তো সেই আশাটা এবং ক্রিকেটারদের আছে এবং বোর্ড যেটা আছে সেটার থেকেই কিন্তু আপনার তামিম ইকবালের ওই সংখ্যাটা যে আপনার এখন যেটা করছেন সেটা থেকে স্ট্রিক্ট থাকতে পারবেন, আমাদের বাস্তবতাটা কি। তো সব মিলিয়ে কিন্তু আসলে তিনি একটি ভাববার জায়গা দিয়ে মানে রিথিঙ্কিং বলবো না, বাট একটা চিন্তার জায়গা তিনি বলেছেন, সেটা আমার মনে হয় যে সেটা নিয়েই ক্রিকেটাররা আসলে এখন ওইটাই ভাবছে যে আমাদের ভবিষ্যৎটা হয়তো বা অবশ্যই রিথিঙ্কিং এর জায়গা রয়েছে, তামিম ইকবালের কথার একটা জায়গা রয়েছে। দেখুন, পাকিস্তানেরও তো মানে ভারতের সাথে একটা বৈরী সম্পর্ক, কিন্তু পাকিস্তান তো টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, 50 ওয়ার্ল্ড কাপ জিতেছে, তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। পাকিস্তানের সাথে ভারতের যে রাইভালরি, সেখানে হিউজ পরিমাণ বেনিফিট হয়, আইসিসি অনেক রেভিনিউ গেইন করে। তো বাংলাদেশ তো এরকম কোনো রাইভালরি দেখাতে পারেনি আজ পর্যন্ত কোনো দেশের সাথে যেখান থেকে আইসিসি প্রফিটেবল হবে, বা বাংলাদেশ কোনো বিশ্ব ট্রফিও জিততে পারেনি যেখানে আইসিসি বাংলাদেশের প্রতি আলাদা গুরুত্ব দেবে। তো আমরা যে হার্ডেনে যাচ্ছি, সো পরবর্তীতে আমাদেরই যদি ক্ষতিটা হয়, সেক্ষেত্রে সে তামিম ইকবালরা পরবর্তীতে যদি বোর্ডে আসেন বা ভবিষ্যৎ বোর্ড, তাদের জন্য জায়গাটা কোথায় থাকবে আসলে ক্রিকেটকে নিয়ে যায়, বা তারাই দোষের মধ্যে পড়ে যাবে কিনা তখন যে বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলতে পারছে না। আপনি যেটা বললেন যে পাকিস্তান কিন্তু আপনার ভারতে এসে খেলেছে 2023 ওয়ার্ল্ড কাপেও, তো তারা 2016 টি-20 ওয়ার্ল্ড কাপও খেলেছিল। তো ভারত পাকিস্তানের হাত মিলিয়ে নিয়ে আইসিসির যে আগ্রহটা, তাদের এটা বাণিজ্যিক একটা ব্যাপার থাকে, কারণ এই দুই দেশের খেলা থাকলে পরে প্রচুর রেভিনিউ আসে। সেই আগ্রহটা থেকে কিন্তু আইসিসি দুই দেশকে হাত মিলিয়ে দিতে চায়। সেই আগ্রহটা কি বাংলাদেশের সঙ্গে থাকবে, এটা কিন্তু আসলে প্রশ্ন থেকে যায়। তো আইসিসির ওই আগ্রহটা না থাকলে আমার কিন্তু বন্ধুপ্রতিম দেশগুলোর সহযোগিতা লাগবে। এখানে আমরা জানি যে বিগ থ্রির একটা ব্যাপার আছে, ইংল্যান্ড আছে, অস্ট্রেলিয়া আছে, তাদের সঙ্গে কি আমরা যোগাযোগ করেছি? আমরা যে এই স্ট্যান্ডটা নিয়ে এলাম, তাদেরকে আমার মনে হয় যে তাদেরকেও একটু জানানো উচিত, তাদের সাপোর্টটা নেওয়া উচিত। দেখো, আমরা এই পরিস্থিতিতে এই স্ট্যান্ডটা নিয়েছি, তোমরা কিন্তু আমাদের সাথে থেকো। এই জায়গাটা কিন্তু ভবিষ্যতের টেবিলে কিন্তু এইগুলো আসবে চলে। আইসিসি যখন মিটিং হবে তখন কিন্তু আপনার এই জিনিসগুলো সবাই করবে যে আমাদের সাপোর্ট ছিল ওদের সঙ্গে, কিংবা তোমাদের পরিস্থিতি আমরা বুঝতাম। অবশ্যই আমরাও সেটাই চাই যে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে ভারতে, সেই জায়গাটাতে বাংলাদেশের নিরাপত্তার অনেক কনসার্ন রয়েছে। সেক্ষেত্রে এখন সেই জায়গাটাতে বাংলাদেশের খেলাটা অনেক কঠিন। আমরাও চাই যে বাংলাদেশের ভেন্যুটা যাতে শ্রীলঙ্কা হোক, কিন্তু তারপরেও একবার বিশ্বকাপ বয়কট করা বা এমন একটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে না যাওয়া যেখান থেকে আসলে বাংলাদেশ ক্রিকেটে ক্ষতিগ্রস্ত হবে, এটা আসলে আমাদের সবারই কাম্য। অনেক ধন্যবাদ আপনাকে, সন্তোষ সাহেব, আমাদের সাথে থাকার জন্য।